আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও রেকর্ড করছি। ভিডিও টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি গাইডলাইন। অর্থাৎ ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের সকল ইউনিটের যেই রেজাল্ট সেটা প্রকাশ হয়ে গেছে। এখন রেজাল্ট পরবর্তী কি কার্যক্রম, কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, অর্থাৎ কলেজে যেই কলেজগুলোতে তুমি আবেদন করছো এই কলেজে কিভাবে ভর্তি হবা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা অর্থাৎ একদম রেজাল্ট থেকে নিয়ে একদম ক্লাস শুরু হওয়া পর্যন্ত কি কি স্টেপ অবলম্বন করতে হবে সবকিছু এই ভিডিওতে দেখবো। অর্থাৎ এই একটা ভিডিও দেখলে আর কোনো কোশ্চেন তোমার থাকবে না। আমি সবার কোশ্চেনের, তো আমি এখানে দেখো অনেকগুলো কোশ্চেনও লিখে রাখছি। সবচেয়ে বেশি যে কোশ্চেন, যে আমি যেই কলেজে আবেদন করছিলাম ওই কলেজটা পরিবর্তন করতে পারবো কিনা, এটা নিয়ে আমাকে এত বেশি কোশ্চেন করছো তোমরা, এটার উত্তর দিব। তারপর সাবজেক্ট পরিবর্তন, যে তোমরা যেই সাবজেক্টে আবেদন করছো যখন অ্যাপ্লাই করার সময় কিছু সাবজেক্ট দিতে হয় না, যে 5টা সাবজেক্টে অ্যাপ্লাই করছো, এই সাবজেক্টগুলো পরিবর্তন করে অন্য সাবজেক্টে ভর্তি হওয়া যাবে কিনা। তারপর এই বছর কোন কলেজে ভর্তি হতে কত মার্ক দরকার হতে পারে। তারপর হচ্ছে মাইগ্রেশনটা কিভাবে হয়। এই সকল যেই কোশ্চেন আছে সব কোশ্চেনের উত্তর এই ভিডিওতে পাবা। তো একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু স্কিপ করবা না, স্কিপ না করে সম্পূর্ণ যে ভিডিও আছে এটা দেখার চেষ্টা করবা। তাহলে তোমার মনের মধ্যে যত কোশ্চেন আছে সবগুলোর উত্তরই এই ভিডিওতে পেয়ে যাবো। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। তো ওই সংক্রান্ত যে কোশ্চেনগুলো থাকবে যেগুলো আমি এই ভিডিওতে যদি মিস করে যাই ওইগুলো নিয়ে নেক্সট আরেকটা ভিডিও দিব, ওই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখো আমি এখানে লিখে রাখছি যে সকল ইউনিটের ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ, অর্থাৎ এই ভিডিওটা সকল ইউনিটের যে ভর্তি পরীক্ষার্থী আছে সবার জন্য একই সিস্টেম, যে এ ইউনিট, বি ইউনিট বা সি ইউনিট যেটাই বলো না কেন তোমাদের সবার জন্য একই ধাপ, এখানে কোনো ভিন্ন ধাপ নেই। তো ধাপ সমূহ থেকে দেখো আমি একদম আবেদন থেকে লিখছি। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে আবেদন থেকে লেখার কারণটা কি। তো এখানে কেন আবেদন থেকে আমি বলবো সেটা তোমাদেরকে বলছি। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে টোটাল কলেজ আছে 831টি। দেখো টোটাল কলেজ আছে হচ্ছে 831টি। এর মধ্যে মাত্র তুমি কি করো, একটা কলেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, একটা কলেজে অ্যাপ্লাই করতে পারো। ওই কলেজে তুমি কি করো, ভর্তি দাও। যেটা হচ্ছে আবেদনের সময় তুমি কি করো, এই আবেদন করো কয়টা কলেজে, তুমি এই একটা কলেজে তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর তুমি অ্যাপ্লাই করার সময় কতগুলো সাবজেক্টও সিলেক্ট করো। যেরকম তুমি অ্যাপ্লাই করার সময় ফর এক্সাম্পল তুমি 1 নম্বরে দিলা হচ্ছে ইংরেজি, সায়েন্স, আর্টস, কমার্স বেদে তুমি সাবজেক্টের চয়েস ভিন্ন হতে পারে। 2 দিলা বাংলা, অনেকেই চয়েস দিছো, আর সায়েন্সের তারা অনেকে দিছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি। তো তোমার মতন করে তুমি সাজিয়েছো। তো তুমি এইভাবে 5টা সাবজেক্টের চয়েস দিছো আর একটা কলেজে অ্যাপ্লাই করছো। অ্যাপ্লাই করা এটা হচ্ছে তোমার আবেদন ছিল, তুমি আবেদন করছো। তারপর তোমার ভর্তি পরীক্ষা, তারপর আসে হচ্ছে ভর্তি পরীক্ষা। তারপর তুমি কি করছো, তুমি ভর্তি পরীক্ষায় বসছো। তুমি যে কলেজে অ্যাপ্লাই করছিলা ওই কলেজে তুমি গেছো, ভর্তি পরীক্ষা দিছো। ভর্তি পরীক্ষার পর তুমি রেজাল্ট দিছি। রেজাল্টের মধ্যে তোমার পাস মার্ক ছিল 35। দেখো এটা হচ্ছে পাস মার্ক, এটা হচ্ছে পাস মার্ক। দেখো এই 35 হচ্ছে তোমার কি পাস মার্ক। তো এই যারা এই 35 মার্ক পাইছো তোমরা পরীক্ষার মধ্যে, যারা 35টা মার্ক পাইছো তোমাদের কি হয়েছে, তোমরা পাস মার্ক, মানে তোমরা হচ্ছে ভর্তির জন্য ইলিজিবল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি তোমরা ইলিজিবল হয়ে গেছো। অর্থাৎ তুমি প্রথম মেরিট লিস্ট হোক বা দ্বিতীয় মেরিট লিস্ট হোক বা যে কোনো মেরিটে তুমি সাবজেক্ট পাবা। এখন এটা হচ্ছে তোমার 35 হচ্ছে তোমার পাস মার্ক। তো পাস মার্ক যারা পাস করছে তারাই তো ভর্তি হতে পারবে, আর যারা পাস করে তাদের তো আর ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। তারপর ভর্তি পরীক্ষা দিলা, তারপর রেজাল্ট, দেখো রেজাল্ট হয়ে গেছে। রেজাল্ট হওয়ার পর ধরো তুমি যে 5টা সাবজেক্টে অ্যাপ্লাই করছিলা, ধরো আমি এটা ধরে নিলাম এটা তুমি রাজশাহী যে কলেজ আছে, রাজশাহী গভর্নমেন্ট কলেজ অর্থাৎ আরজিসি, যেটা এই রাজশাহী গভর্নমেন্ট কলেজে একজন শিক্ষার্থী আবেদন করছিল। আবেদন করার পর সে ভর্তি পরীক্ষা দিয়েছে। ভর্তি পরীক্ষার মধ্যে সে এই যে এই সাবজেক্টগুলো চয়েস দিয়েছিল আবেদনের সময়, সে ভর্তি পরীক্ষাও দিয়েছে। ভর্তি পরীক্ষার ফলে সে তোমার প্রথম মেরিটে অর্থাৎ রেজাল্ট দেওয়ার পর তোমার যখন রেজাল্ট দেখছো না যে তুমি কলেজে এই সাবজেক্টের জন্য ইলিজিবল, সে ধরলাম আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আসছে তার, সে 4 নম্বরে চয়েস দিয়েছিল রাষ্ট্রবিজ্ঞান। সে পরীক্ষা দেওয়ার পর তার মার্ক অনুযায়ী সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে প্রথম মানে এখন চান্স পেয়ে গেছে। এটা হচ্ছে তোমার, সে রেজাল্টের পরে জানতে পারছে সে এই কলেজে অ্যাপ্লাই করছিল, এখন সে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তির জন্য এলিজিবল হয়ে গেছে। এখন এটা হচ্ছে প্রথম মেধা তালিকা। অলরেডি এটা এই রেজাল্টের পরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে প্রথম মেধা তালিকা। অর্থাৎ প্রথম মেধা তালিকা রেজাল্টের দিনই প্রকাশ হয়ে যায়। অর্থাৎ রেজাল্টটা যখন প্রকাশ হয়েছে এই যে প্রথম মেধা তালিকা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাও প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ সে প্রথম মেধা তালিকায় রাজশাহী কলেজ গভর্নমেন্ট কলেজে রাষ্ট্রবিজ্ঞান যে বিভাগটা আছে অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য সে কি হয়ে গেছে, ইলিজিবল হয়ে গেছে। এখন সে চাইলে কি করতে পারবে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভর্তি হতে পারবে। এখনই তোমাদের যে কমন কোশ্চেন, যে তার মনে হচ্ছে যে সে রাজশাহী গভর্নমেন্ট কলেজে পড়বে না, সে রাজশাহী গভর্নমেন্ট কলেজে পড়বে না, সে এটা পরিবর্তন করে ঢাকা সিটি কলেজে চলে আসবে। আমি এক্সাম্পল দিচ্ছি, এটা যে কোনো কলেজের ক্ষেত্রে হতে পারে। তো তার ইচ্ছা হচ্ছে যে রাজশাহী গভর্নমেন্ট কলেজে সে পড়বে না, সে কি করবে, এটা থেকে পরিবর্তন করে অন্য কলেজে চলে যাবে। এটা হচ্ছে কলেজ পরিবর্তন, সে এই কলেজেই পড়তে চায় না। তো তার কি করণীয়, তার করণীয় হচ্ছে সে প্রথম যে মেধা তালিকাটা এই মেধা তালিকায় সে ভর্তি হবে না। অর্থাৎ তোমাদের যে এখন প্রথম মেধা তালিকা প্রকাশ হয়েছে, দেখবো এখানে শর্ত দিয়ে দিচ্ছে যে প্রথম মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছে অর্থাৎ সিলেক্টেড হয়েছে তাদের কি করতে হবে, তাদের হচ্ছে তোমার এই যে আগামী 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে অর্থাৎ
5 মে থেকে 17 মের মধ্যে নির্ধারিত কলেজের ওয়েবসাইটে প্রবেশ করে তোমার কি করতে হবে, যে ফর্ম ফিল আপ, অর্থাৎ ফর্ম ফিল আপ যেটা, এই ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করার জন্য কত জানি 1320 টাকার মতন, এটা ফিটা অনলাইনে গিয়ে অথবা সরাসরি গিয়ে কলেজে দিতে হবে, গিয়ে তারপর চূড়ান্ত তোমার ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। এটা হচ্ছে তোমার যেই হচ্ছে ফর্ম পূরণের ক্ষেত্রে। তো এটা হচ্ছে তোমার, যদি তুমি সে রাজশাহী কলেজে ভর্তি হতে চায়, কিন্তু তার তো ইচ্ছা যে সে রাজশাহী গভর্নমেন্ট কলেজে পড়বে না, সে যাবে হচ্ছে ঢাকা সিটি কলেজ, যেটা তোমার ঢাকা সিটি কলেজ, এই ঢাকা সিটি কলেজে চলে আসবে। সে এই কলেজ থেকে এই কলেজে আসতে চায় কি এই সাবজেক্ট ইলিজিবল হওয়ার পরও, তাহলে সে কি করবে, তার করণীয় হচ্ছে যে প্রথম মেধা তালিকার যে শর্তটা ছিল, যে এই শর্তটা সে পূরণ করবে না, অর্থাৎ সে ফর্ম ফিল আপটা করবে না। তাহলে সে মানে যদি সে এখানে ফর্ম ফিল আপ করে ফেলে, তাহলে তার কলেজ পরিবর্তন করার, অর্থাৎ কলেজ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এই জন্য তুমি কি করবে না, এই যে প্রথম মেধা তালিকার যে শর্তটা, তুমি ফর্ম পূরণ করবে না, অর্থাৎ কিছুই করতে হবে না তোমার। তারপর আসি হচ্ছে তোমার যেই দ্বিতীয় মেধা তালিকা দিবে। দেখো দ্বিতীয় মেধা তালিকা দিবে। দ্বিতীয় মেধা তালিকায় সে কি করবে, দ্বিতীয় মেধা তালিকায় সে আবার ফর্ম পূরণের জন্য কিছু করবে, এরকম কিছুই করতে পারবে না। দ্বিতীয় মেধা তালিকায়ও তার কিছু করা যায়। দেখো দ্বিতীয় যে মেধা তালিকা দিবে, এটা তো তার কোনো কিছুই করতে হবে না, অর্থাৎ তোমার কিছুই করতে হবে না, কারণ তুমি তো ভর্তি হতেই চাও না। দেখো প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, এগুলো একটা তো তোমার কোনো কাজ নেই। তারপর আসে হচ্ছে প্রথম রিলিজ স্লিপ। দেখো এই প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা ধরো শেষ হয়ে গেল, যে প্রথম মেধা তালিকাও প্রকাশ হয়ে গেল, দ্বিতীয় মেধা তালিকাও প্রকাশ হয়ে গেল, কিন্তু তুমি তো এই কলেজে পড়বা না, এই জন্য প্রথম মেধা তালিকাতেও ভর্তি হও নাই, দ্বিতীয় মেধা তালিকাতেও ভর্তি হও নাই। তুমি কি করবা, এই প্রথম রিলিজ স্লিপ, এই রিলিজ স্লিপে কি করবা, তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা, আবার নতুন করে 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। তখন তুমি তোমার যে পছন্দের যে 5টা কলেজ, ফর এক্সাম্পল ঢাকা সিটি কলেজ, তারপর আরো যে কলেজ, রবীন্দ্র কলেজ বলো, তারপর ভাওয়াল কলেজ বলো, তোমার যে কলেজগুলো পছন্দ আছে বাংলাদেশের ভিতরে, যে 831টা কলেজ থেকে যে কোনো 5টা কলেজ তুমি সিলেক্ট করে, তুমি এই যে তোমার যে চয়েস করা যে সাবজেক্টগুলো ছিল, এই সাবজেক্টগুলোতে তুমি আবার অ্যাপ্লাই করতে পারবা। তখন অ্যাপ্লাই করার পর তোমার প্রথম রিলিজ স্লিপের যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টে দেখা যাবে তুমি ঢাকা কলেজ সহ অন্যান্য যেই কলেজগুলোতে আবেদন করছিলা, ওই কলেজগুলোতে কেবল এই যে 5টা সাবজেক্টে তুমি আবেদনের সময় সিলেক্ট করছিলা, এই 5টা সাবজেক্টেই ভর্তি হতে পারবা। তাতে এখন কি বোঝা গেল, যে সাবজেক্ট পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কলেজ পরিবর্তন করার সুযোগ আছে, কিন্তু সাবজেক্ট পরিবর্তন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আবেদনের সময় তুমি যেই কয়টা সাবজেক্ট সিলেক্ট করছিলা, অর্থাৎ আবেদনের সময় তুমি আবেদনের ফর্মে দেখবা নিচের দিকে, তুমি যখন আবেদন করছো তোমাকে একটা আবেদন ফর্ম দিছে না, ওই ফর্মে দেখবা সাবজেক্টের নাম লেখা আছে বাংলা, ইংরেজি, তুমি যেগুলো সিলেক্ট করছিলা কেবল ওই সাবজেক্টগুলো নিয়েই তুমি পড়তে পারবা। এখন আর সাবজেক্ট পরিবর্তন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ কিন্তু কলেজ পরিবর্তন করার সুযোগ আছে। তো যারা প্রথম মেরিটে চান্স পাইছো, তোমাদের কি করতে হবে, এখন কলেজ যদি পরিবর্তন করতে চাও, তাহলে এই যে এই প্রক্রিয়াটা ফলো করতে হবে। প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, এখন তোমাদের কোনো কাজ নাই, তোমাদের অপেক্ষা করতে হবে প্রথম রিলিজ স্লিপ কবে দিবে। যেদিন প্রথম রিলিজ স্লিপ প্রকাশ করবে, অর্থাৎ একবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এরকম করে বিভিন্ন এডুকেশনাল চ্যানেলগুলোতেও দেখবা পোস্ট দিয়ে আপডেট জানিয়ে দিবে। তো ওই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবা, যেখানে ভর্তি বিষয়ক সকল আপডেট, নিত্য নতুন যত আপডেট আছে সবগুলো দিয়ে থাকি আমরা। তো যেটা বলছিলাম, যে প্রথম রিলিজ স্লিপ যেটা, এই প্রথম রিলিজ স্লিপে তোমাকে কি করতে হবে, 5টা কলেজে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য তোমাকে কোনো টাকা বা কোনো কিছুই দিতে হবে না। তো আশা করছি বুঝাইতে পারছি যে যারা কলেজ পরিবর্তন করতে চাও তোমরা কি করবে। এখন আসি হচ্ছে যে মানে হচ্ছে তোমাদের কাটমার্ক। দেখো তোমার বাড়ির কাছে, অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করছো, এখানে তো 831টা কলেজ আছে, সবগুলো কলেজের মান একরকম না, সবগুলো কলেজের সাবজেক্ট পাওয়ার ধরনও একরকম না। তো এখন তোমার কথা হচ্ছে যে তুমি যে কলেজে আবেদন করছো, আমি আবারও ধরে নিলাম যে তুমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে আবেদন করছিলা, কারণ তুমি রাজশাহী গভর্নমেন্ট কলেজের কাছাকাছি তোমার বাসা। এখন রাজশাহী গভর্নমেন্ট কলেজ হচ্ছে বাংলাদেশের টপ কলেজ, অর্থাৎ বাংলাদেশের যে সরকারি যে কলেজগুলো আছে, অর্থাৎ ন্যাশনাল কলেজের অধীনের কলেজগুলোর মধ্যে রাজশাহী গভর্নমেন্ট কলেজ হচ্ছে একদম টপ কলেজ। এই টপ কলেজে যারা সাবজেক্ট পাবে তাদের অবশ্যই ভালো মার্ক পেতে হবে। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় হচ্ছে তোমার টোটাল 200 মার্কের, টোটাল কত মার্কের জানি এক্সাম হয় তোমরা জানো, 200 মার্কের। এর মধ্যে 100 থাকে হচ্ছে এমসিকিউ, আর 100 থাকে কি জিপিএ মার্ক। এই যে 200 মার্কের যে এক্সাম আছে, এই 200 মার্কের এক্সামের থেকে যারা ভালো করবে তারাই তো কি করবে, এখানে চান্স পাবে। তো যারা এখানে অ্যাপ্লাই করছিল সবাই কিন্তু এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তো তোমার ধরো তুমি এখানে চান্স পাইতে গত বছর যেরকম আমি যতটুকু শুনছি যে 70 লাগছে, অনেক সময় 70 বা 70 প্লাস মাইনাস হতে পারে, এরকম মার্ক প্রয়োজন। এখন তুমি যদি 70 ধরো, আর তোমার জিপিএ ছিল ধরো 90, বা অনেকের তো জিপিএ ফুলও থাকতে পারে, তো এরকম যাদের আছে তোমরা চিন্তা করে দেখো যে তোমাদের যে যত মার্ক প্রয়োজন ছিল, তুমি এত মার্ক তোমার নাই, তুমি যতটুকু মার্ক পাইছো ধরো তুমি কোনো রকম পাস করছো, তুমি 50 মার্ক পাইছো,
তুমি 50 মার্ক পাইছো, তাহলে তো তুমি কি করতে পারবে না, রাজশাহী গভর্নমেন্ট কলেজে তুমি সিট পাবা না। তো তোমার যখন প্রথম মেধা তালিকা অর্থাৎ আজকে যে রেজাল্ট প্রকাশ করার পর তোমাকে কি দেখাবে, তোমার তুমি যখন ওয়েবসাইটে রেজাল্ট দেখবা তখন দেখবা তুমি কি করো নাই, তুমি কোনো সাবজেক্ট পাও নাই, তোমাকে দেখাবে তুমি ফেল্ড, মানে ফেল্ড না, মানে তুমি পাস করছো বাট কোনো সাবজেক্ট পাও না, এটা দেখাবে। তারপর তোমার কি কাজ, তোমার প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মেধা তালিকা দিবে, দ্বিতীয় মেধা তালিকাও দেখবো তুমি কোনো সাবজেক্ট পাও নাই, তুমি জাস্ট এখানে অটো মাইগ্রেশনটা অন রাখবা। ইয়েস, দেখো দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, দ্বিতীয় মেধা তালিকায় কোনো সাবজেক্ট পাও নাই, তখন তুমি কি করবা, দেখো তুমি তোমার যদি মার্ক খারাপ আসছে, তোমার 50 আসছে, তুমি জানো 50-এ কি হয় না, রাজশাহী কলেজে চান্স হয় না, কিন্তু এমনও কলেজ আছে যে কলেজে কি হয় 30-35 চান্স হয়ে যায়, 35-40 এরকমের চান্স হয়ে যায়, অর্থাৎ পাশ করলে চান্স হয়, যেগুলো একটু গ্রামের দিকের কলেজ, যেগুলো ডিমান্ড কম, ওই কলেজগুলোতে তুমি প্রথম রিলিজ স্লিপে আবেদন করবা, তাহলে কি হবে, তোমার সাবজেক্ট চলে আসবে। যদি প্রথম রিলিজ স্লিপেও না আসে, তাহলে তুমি কি করবা, আবার দ্বিতীয় রিলিজ স্লিপে গিয়ে আবার 5টা কলেজে কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, অর্থাৎ তুমি ভর্তি হতেই পারবা। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট আছে 4.5 লাখ, দেখছো 4.5 লাখ, অর্থাৎ 4.5 লক্ষ সিট আছে, যেখানে তোমার অ্যাপ্লাই এখন পরীক্ষায় দিছে মনে করো যে 4,50,000, অর্থাৎ প্রতি সিটের জন্য একজন করে পরীক্ষা দিছে, এই প্রতি সিটে একজন করে ভর্তি হতে পারবে। এর মধ্যে ধরো তুমি যদি ধরো 50,000 ফেল করছে, তাহলে কি দাঁড়াচ্ছে, যতগুলো সিট আছে তার থেকে কম, যতগুলো সিট আছে তার থেকে কম ক্যান্ডিডেট পাস করছে, তার মানে কি প্রত্যেকটা সিটে একজন করে ভর্তি হয়ে, প্রত্যেকটা সিটে একজন করে ভর্তি হয়ে তারপরও সিট ফাঁকা থাকে, এটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, মানে সিট ফাঁকাই থাকবে। কিন্তু টপ যে কলেজগুলো আছে, টপ কলেজগুলোতে সিট ফিল আপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে গ্রাম অঞ্চলের কলেজগুলোতে কি থাকে, সিট ফাঁকা থাকে। তো দেখো 50 থেকে 60 হাজার সিট প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকে, এটা তুমি খুঁজে নিয়ে দেখতে পারো, অনলাইনে তুমি সার্চ করলেও দেখতে পারবা। তো এই ছিল তোমার কাটমার্ক। তো কাটমার্ক বলতে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু নাই, অন্য বিশ্ববিদ্যালয়ের মতন এখানে পাশ করলেই চান্স নিশ্চিত, 100% নিশ্চিত। তুমি পাশ করছো মানে বাংলাদেশের যে কোনো কলেজে তুমি ভর্তি হতে পারবা। এর জন্য তোমাকে কি করতে হবে, প্রথম মেধা তালিকায় তোমার নাম না আসলেও সমস্যা নাই, দ্বিতীয় মেধা তালিকায় নাম না আসলেও সমস্যা নাই, পরে তুমি কি করবা, প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবা, তারপর দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবা, প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপ যে কোনো একটা রিলিজ স্লিপে তোমার নাম চলে আসবে। কিন্তু তুমি যদি মনে করো তুমি রাজশাহী কলেজে আবেদন করছো, প্রথম রিলিজ স্লিপে গিয়ে আবার বাংলাদেশের টপ, তুমি মার্ক পাইছো 50, কিন্তু এমন 5টা কলেজ তুমি বাছাই করছো যেগুলোতে 50-এ চান্স হয় না, তো তখন তো তোমার চান্স হবে না। তখন তুমি মনে করতে পারো যে ভাইয়া তো বলছিল যে প্রথম রিলিজ স্লিপে আমার চান্স হয়ে যাবে। তো তোমার তো এটা বুঝতে হবে যে আমি আমার মার্ক 50, আমি কিভাবে রাজশাহী গভর্নমেন্ট কলেজ, ঢাকা সিটি কলেজ সব বাংলাদেশের টপ কলেজগুলোতে প্রবেশ করব। তোমার জন্য তোমার জেলার যে কলেজগুলো আছে, তোমার উপজেলার যে কলেজগুলো আছে, ওইগুলো অ্যাপ্লাই করবা, তোমার মার্ক যেহেতু কম আসছে। আর যাদের মার্ক একদম 70-65 এরকম আসছে, তোমরা ভালো কলেজে অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে কলেজ ভেদে, তুমি নিজেই বুঝবা। তুমি তোমার কলেজে গিয়ে এলাকার যারা আছে, যেহেতু বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো কি হয় তুমি এলাকার মধ্যেই আছে, তো তুমি গত বছরের স্ট্যাটিস্টিকটা দেখবা। এটা তো একটা বিশ্ববিদ্যালয় না যে আমি তোমাকে বলে দিতে পারবো যে এই কলেজের কাটমার্ক এত, ওই কলেজের কাটমার্ক এত ছিল, এটা কেউ বলতে পারবে না। কারণ তুমি কলেজের সংখ্যাটা দেখো, 831টা কলেজ, এতগুলো কলেজের ডাটা কি আমি মানে মুখস্থ করতে পারবো? এটা তো পসিবল না। তো এই জন্য তুমি নিজের কলেজ, তুমি যেটাতে অ্যাপ্লাই করছো, যেগুলোতে অ্যাপ্লাই করবা, ওইগুলোর দেখবা ফেসবুকে গ্রুপ আছে, ওইগুলোতে পোস্ট করে দেখতে পারো যে গত বছর যারা চান্স পাইছিল তাদের মার্ক কত ছিল। তো তোমার মার্ক যদি ওই রকম হয় তাহলে তুমি ওই কলেজে অ্যাপ্লাই করবা, অন্যথায় ওই কলেজে 5টা লিস্টের মধ্যে রাখবা না, নয়তো কি হবে না, তোমার চান্স হবে না। তো আশা করছি বুঝাইতে পারছি। যাদের মার্ক কম, তোমরা কি করবা, প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, প্রথম রিলিজ বা দ্বিতীয় রিলিজ, এভাবে তুমি কি করতে পারবা, ভর্তি হতে পারবা। তো এই হচ্ছে তোমার মানে হচ্ছে কলেজ পরিবর্তন। কলেজ পরিবর্তন তো দেখাইলাম কিভাবে কলেজ পরিবর্তন করতে হয়। যাদের কলেজ পরিবর্তন করার ইচ্ছা আছে, তোমরা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা একটাতেও কি করবা না, অ্যাপ্লাই করবা না। তারপর কি প্রথম রিলিজ স্লিপের 5টা কলেজে অ্যাপ্লাই করবা। তারপর আসি হচ্ছে কাটমার্কও বলে ফেলছি, কাটমার্কও তোমাদের বুঝাইলাম যে কিভাবে কাটমার্ক করবা। তারপর হচ্ছে মাইগ্রেশন। এখন হচ্ছে মাইগ্রেশনের বিষয়টা নিয়ে কথা বলি। দেখো মাইগ্রেশন জিনিসটা কি, মাইগ্রেশন হচ্ছে তোমার আজকে রেজাল্ট দিছে, আমি তখন তোমাকে বলছিলাম আজকে রেজাল্ট প্রকাশ করার পর যেই ছেলেটা রাজশাহী কলেজে আসছিল, সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আসছে, সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে গেছে। এখন তার তো রাষ্ট্রবিজ্ঞানে দেখো সে যেভাবে সিরিয়ালটা সাজাইছিল, প্রথমে দিছিল সে ইংরেজি, তারপর দিছিল কি বাংলা, তারপরে সমাজবিজ্ঞান, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে ইসলামের ইতিহাস। এখন সে রাষ্ট্রবিজ্ঞানে আসছে, তার তো পড়ার ইচ্ছা ইংরেজি, এই কারণে তো সে কি করছে, ইংরেজিকে 1 নম্বরে রাখছিল। সে যদি মাইগ্রেশন অন রাখতে চায় তাহলে কি করবে, প্রথম মেধা তালিকায় যে প্রথম মেধা তালিকা যেটা, এটাতে সে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে একদম চূড়ান্ত ভর্তিও নিশ্চয় করতে হবে। অর্থাৎ এই যে তারিখটা আছে, দেখো ফর্ম ফিল আপের যে তারিখটা দিছে, প্রথম মেধা তালিকার যে তারিখ, প্রথম মেধা তালিকার যে তারিখ আছে, এই প্রথম মেধা তালিকার তারিখ অনুযায়ী সে যদি এই কলেজে পড়তে চায় এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে ইংরেজিতে যেতে চায়, তাহলে কি করবে, সে ফর্ম পূরণ করার সময়, তুমি দেখো ফর্ম পূরণ করবা, ফর্ম পূরণ করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভর্তি হয়ে যাবে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে সে ভর্তি হয়ে যাবে, একদম চূড়ান্ত ভর্তি। তারপর জাস্ট ভর্তি হয় যে আবেদন করার সময়, দেখবে আবেদন করার সময় এখানে একটা অপশন থাকবে যে মাইগ্রেশন, যে মাইগ্রেশনের পাশে ইয়েস
অর নো, এরকম দুইটা লেখা থাকবে যে তুমি কি মাইগ্রেশন করতে চাও নাকি করতে চাও না, এরকম একটা অপশন থাকবে তোমার। তুমি যখন ফর্ম ফিল আপ করবা, তুমি কম্পিউটারের দোকান বা যেখান থেকে, তখন জাস্ট তুমি কি করবা, এই ইয়েস একটা টিক করে দিবা যে হ্যাঁ আমি মাইগ্রেশনটা চাই। তখন তোমার মাইগ্রেশনটা কিরকম হবে, তুমি দ্বিতীয় মেধা তালিকা যখন প্রকাশ করবে তখন তুমি দেখবা, যদি তুমি সমাজ বিজ্ঞানে দেখবা তোমার বাংলা চলে আসছে, যদি বাংলাতে সিট ফাঁকা থাকে, অর্থাৎ প্রথম মেধা তালিকার পর যদি বাংলাতে সিট মানে ভর্তি, যারা বাংলা পাইছে, তুমি রাষ্ট্রবিজ্ঞান পাইছো, অনেকে বাংলা পাইছে, তো যারা বাংলাতে ভর্তি হয় নাই, ধরো বাংলাতে সিট আজ ছিল 200 রাজশাহী কলেজে, ওইখান থেকে 180 জন ভর্তি হয়েছে, আর বাকি 20টা সিট ফাঁকা আছে, ওই 20টা সিটে তুমি রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রবেশ করে যাওয়া দ্বিতীয় মেধা তালিকায়। দেখো দ্বিতীয় মেধা তালিকায় তুমি কি করবা, ওইখানে প্রবেশ করে যাওয়া। তো তারপরও যদি তোমার মনে হয় যে কি আমি ওই রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি, তুমি রাষ্ট্রবিজ্ঞান থেকে তারপর তোমার কাজ কি হবে, রাষ্ট্রবিজ্ঞান থেকে কাগজপত্রগুলো নিয়ে ওই বাংলা বিভাগে ভর্তি হওয়া। এখানে তোমার কোনো টাকা দিতে হবে না, যে একবার আমি রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হলাম আবার বাংলাতে চলে গেছি, এই জন্য আবার বাংলা ডিপার্টমেন্টে আমার টাকা দিয়ে ভর্তি হতে হবে, ব্যাপারটা এরকম না। তুমি জাস্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যে কাগজপত্র জমা দিছিলা, ওই কাগজগুলো নিয়ে বাংলা বিভাগে জমা দিয়ে দিবা। এটাই হচ্ছে সিস্টেম। তারপর বাংলা বিভাগে তুমি ভর্তি হচ্ছো, এখন তোমার ইচ্ছা যে আমি দেখি শেষ পর্যন্ত ইংরেজি আসে কিনা, তাহলে তুমি কি করবা, ওই যে দ্বিতীয় মেধা তালিকার পর তুমি যে রিলিজ স্লিপের আগে দ্বিতীয় মেধা তালিকা আরেকটা মেধা তালিকা দিবে, ওই মেধা তালিকায় তোমার কি করতে হবে, ওই ইংরেজি যদি আসে তাহলে তো ভাগ্য ভালো, আর না আসলে তোমার এখানে তোমার ভর্তি মানে স্থগিত হয়ে যাবে, অর্থাৎ তুমি যেটাতে ভর্তি আসো ওইটাতেই ভর্তি হতে পারবে। তো এই ছিল হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো আমি এখন আবার এক কথায় সামারি করে দিই যে তোমরা সবচেয়ে বেশি যে কোশ্চেনটা করছো যে কলেজ পরিবর্তন করা যায় কিনা, হ্যাঁ কলেজ পরিবর্তন করা যায়। কলেজ পরিবর্তন করতে হলে কি হবে, যে তুমি বর্তমানে তোমার রেজাল্ট প্রকাশ করার পর তুমি যেই কলেজে আবেদন করেছিলা, ওই কলেজের যে সাবজেক্টটা পাইছো, ওই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে আগামী 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ফর্ম পূরণ করে তোমাকে ওই নির্ধারিত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো এখন তোমার কাজ হচ্ছে, তুমি যেহেতু কলেজ পরিবর্তন করবা, ওই কলেজে আর ভর্তি হবে না, অর্থাৎ এই বিজ্ঞপ্তি অনুযায়ী তুমি কোনো কাজ করবে না, তুমি বসে থাকবা প্রথম রিলিজ স্লিপ কবে প্রকাশ করবে ওইটার জন্য। এখন যদি তুমি ভুল করে এই কলেজে ভর্তি হয়ে যাও, তাহলে তুমি আর কলেজ পরিবর্তন করতে পারবা না। তো এই ছিল কলেজ পরিবর্তনের শর্ত। তো কলেজ পরিবর্তন প্রথম রিলিজ স্লিপ যখন প্রকাশ করবে, তখন তুমি 5টা কলেজ চয়েস করতে পারবা। ওই 5টা কলেজ কিভাবে চয়েস করবা, ওই 5টা কলেজ চয়েস করার শর্ত হচ্ছে তুমি যে মার্কটা পাইছো, ওই মার্ক অনুযায়ী যেই কলেজগুলোতে তুমি যোগ্য, ওই কলেজগুলো সিলেক্ট করে ওই কলেজগুলোতে অ্যাপ্লাই করবা। এখন তুমি কম মার্ক পেয়ে বেশি ডিমান্ডিং কলেজে আবেদন করতে যাবে না। ফর এক্সাম্পল, তুমি যদি 50 মার্ক পাও, ওই মার্ক দিয়ে তুমি রাজশাহী গভর্নমেন্ট কলেজের মতন যে কলেজগুলো আছে, ওই কলেজগুলোতে আবেদন করবা না, তাহলে তুমি সাবজেক্ট পাবা না। তো এই হচ্ছে কলেজ পরিবর্তনের নিয়ম। তারপরে আসি সাবজেক্ট পরিবর্তন। দেখো সাবজেক্ট পরিবর্তন হচ্ছে তুমি আবেদন করার সময় যে 4-5টা সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারো, ওই সাবজেক্টগুলো ব্যতীত অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে না। এটা এখন আর সম্ভব না, আবেদনের সময় সিলেক্ট করে দিতে হয়। তো এটা হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করার এখন আর সুযোগ নেই। তুমি যেইগুলোতে আবেদনের সময় তোমার লিস্ট রাখছিলা, ওই লিস্ট অনুযায়ী তুমি যে কোনো সাবজেক্টে অনার্স করতে পারবা। তারপর আসি কাটমার্কের ব্যাপারটা তো আমি বুঝাইলাম যে কিভাবে তুমি কলেজে কাটমার্কটা নির্ধারণ করবে, এটা নিজে নিজে একটু দেখে অ্যানালাইসিস করে বের করবা। তারপর আসি মাইগ্রেশন হচ্ছে তুমি যেই মেধা তালিকায় তুমি সাবজেক্ট পাবা, ওই মেধা তালিকার মধ্যে তোমার দেখতে হবে যে তুমি যে সাবজেক্টটা পাইছো, এটা থেকে ভালো সাবজেক্টে যাওয়ার পসিবিলিটি আছে কিনা। যদি থাকে তাহলে তুমি ইএস দিয়ে ভর্তি হবা। ইএস দিয়ে ভর্তি হওয়ার পর এর পরবর্তী মেধা তালিকায় তোমার যদি অন্য সাবজেক্ট আসে, তাহলে তুমি ওয়েবসাইটে প্রবেশ করে দেখবা যে তোমার অন্য একটা সাবজেক্ট আসছে। তখন তোমার কাজ হবে, তুমি যেই সাবজেক্টে ভর্তি ছিলা, ওই বিভাগের কাগজপত্রগুলো নিয়ে তুমি যেই সাবজেক্টে ভর্তি হইছো বা নতুন যে সাবজেক্টটা আসছে, ওই সাবজেক্টে গিয়ে তোমার কাগজপত্রগুলো জমা দেওয়া। এই ক্ষেত্রে কোনো টাকা বা কিছু লাগবে না, জাস্ট তুমি কি হলে ভর্তি হলেই হবে। তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা আদৌ তেমন জটিল না। এই সবগুলো যেগুলো আমি তোমাকে বলছি, এগুলো আমি কোনো মুখস্থ করছি না। জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রসপেক্টাসটা ছিল, অর্থাৎ 25-26 সালে যে ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, ওই ভর্তি বিজ্ঞপ্তিতে সবকিছু এভাবে গোছানোই লেখা আছে। তো কারো যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি কি করবা, ওই যে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখবা যে একটা পিডিএফ এর লিঙ্ক দিয়ে রাখছি, যেটা হচ্ছে 25-26 ভর্তি বিজ্ঞপ্তি। এটা তুমি নিজে একটু পড়বা, তাহলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ওইটা থেকেই জাস্ট কি পয়েন্টগুলো এখানে উল্লেখ করছি। তো তুমি জাস্ট কি করবা, ওই প্রসপেক্টাসটা পড়ে তারপর যাবা, তাহলে তোমার জন্য আরো ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো এরকম আরো আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।